সেই অবশ শরীরে বাবার সঙ্গে সঙ্গে বাবার উচ্চারিত মন্ত্রগুলো বলতে লাগলাম। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম চারদিকের পরিবেশটা মুহূর্তে যেন ভারী হয়ে উঠল। চারিদিকের পরিবেশটা পৈশাচিক হয়ে উঠল। মন্ডুটা যেন প্রাণ পেল। নতুন মন্ডুটার পাশে আগে থেকে সংগৃহীত মুন্ডুগুলো আমার চারপাশে ঘুরে নাচতে লাগলো। নমস্কার, সাহিত্যের দর্পণে আপনাকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আমাদের গল্প শুনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ আপনার জন্য এম ইসলামের লেখা তারানাথ ফ্যান ফিকশনের একটি গল্প, তারানাথ তান্ত্রিকের পিশাচ মন্ত্রে দীক্ষা। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এখন বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশটা কালো মেঘে থমথম করছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। জানালার পাশে চেয়ারটা টেনে নিয়ে আপন মনে আকাশ দেখছি। হঠাৎ দরজার কড়াটা নড়ে উঠল। উঠে গিয়ে দরজাটা খুলে দেখি কিশোরী এসেছে, মানে আমার বন্ধু কিশোরী সেন। আয় আয় বস। কিশোরী বলল, কি রে, এই বর্ষার দিনে বাড়িতে বসে একা একা করিস কি? এই গল্পের বইটা একটু নেড়েচেড়ে দেখছিলাম। বইয়ের পাতা নেড়ে আর লাভ নেই, চল। কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? চল তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে ঘুরে আসি। আর কিছু হোক না হোক, দু একটা আজগুবি গল্প তো শোনা যাবে। এমন বর্ষার দিনে উদ্ভট গল্পগুলো বেশ জমে। আরে তাই তো, তারানাথের কথা আমার যে আগে কেন মনে পড়েনি তা ভাবতেই অবাক লাগছে। চল যাওয়া যাক। আর দেরি না করে জামাটা তাড়াতাড়ি পাল্টে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। পথে একটা তেলে ভাজার দোকান দেখে আমি কিছু তেলে ভাজা কিনে নিলাম, আর কিশোরী একটা পাসিংসোর প্যাকেট কিনে নিল তারানাথের জন্য। এতদিন ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার সুবাদে জেনেছি এগুলো ঠাকুরমশাইয়ের খুব প্রিয় জিনিস। অবাক কাণ্ড, বাড়ির সামনে আসতেই দেখি ঠাকুরমশাই স্বয়ং দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে একগাল হেসে বললেন, তোমরা যে আসবে তা আগে থেকেই অনুমান করেছিলাম, তাই তো তোমাদেরই জন্য দরজা খুলে অপেক্ষা করছি। অবাক হয়ে কিশোরী বলল, কিন্তু ঠাকুর মশাই, আমরা তো আসি রবিবার, আপনি কি করে জানলেন যে আমরা আজ আসছি? তারানাথ আমাদের নিয়ে ভেতরে গিয়ে বসালেন। বললেন, তোমরা তো জানো মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কিছু জিনিস আমি আগে থেকেই জানতে পারি। কিশোরী পাসিংসোটা এগিয়ে দিয়ে বলল, এই বৃষ্টির দিনে একটা গা ছমছমে গল্প না হলে জমে? তোমাদের আগেও বলেছি এগুলো কোনো গল্প নয়, এ সবই আসলে আমার ভবঘুরে জীবনের সাথে ঘটে যাওয়া এক একটা জীবন্ত কাহিনী। না না ঠাকুরমশাই, ও আপনাকে চটানোর জন্য এই কথাগুলি বলেছে, আপনি বলুন। তারানাথ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলতে শুরু করলেন, এটা আমার ভবঘুরে জীবনের শুরুর দিকের ঘটনা। তখন সাধু সঙ্গের আশায় পথে পথে ঘুরে বেড়াই। যখন যেখানে সন্ধে নামে তখন কাছের গ্রামে
কোনো এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। পরের দিন আবার বেরিয়ে পড়ি। এরকমই ঘুরতে ঘুরতে একদিন একটা শ্মশানের সামনে এসে উপস্থিত হই। তখন সন্ধ্যা নামে নামে। আশপাশে কোনো গ্রাম না পেয়ে শেষ পর্যন্ত শ্মশানের পাশে একটা বটগাছ তলায় আশ্রয় নিই। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যায়। এদিক ওদিক তাকাতেই দেখি চুল্লির সামনে একটা ভীষণ ছায়ামূর্তির মতো অবয়ব। ভয়ে ভয়ে সেদিকে গিয়ে দেখলাম একটা অদ্ভুত লোক শ্মশানের ছাই ভুসি মেখে চোখ বন্ধ করে কি সব যেন বিড়বিড় করছে। আমি তার পাশে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে সেই সাধু গোছের লোকটা চোখ খুলে আমাকে দেখতে পেল। তারপর একের পর এক আমার সম্বন্ধে বিভিন্ন কথা বলতে শুরু করলো, আর যার প্রত্যেকটা আমার জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে গেল। আমি তার এই আশ্চর্য ক্ষমতা দেখে তার শিষ্য হওয়ার জন্য অনুরোধ করে বসলাম। প্রথমে তো তিনি নাকচ করে দিলেন, তারপর আমার বহু কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত রাজি হলেন। ভোরের দিকে সেই সাধুর সঙ্গে শ্মশানের পাশে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চললাম তার বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে সাধু বাবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, আচ্ছা সাধু বাবা, আপনি এত রাতে শ্মশানে কি করছিলেন? তিনি বললেন, মাঝে মাঝে শ্মশানে এসে নিজের আত্মিক ক্ষমতাকে জাগরণ করতে হয় রে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রোজ রাতে আপনি আসেন? সাধু বাবা একটু হেসে জানালেন, না না, যখন তখন এইসব কাজ হয় না। শ্মশানে যখন মরা পড়ে তখন সেই সাইভস্য মেখে আধ্যাত্মিক ক্ষমতার জাগরণ করি। নে চল চল, একটু পা চালিয়ে চল দেখি বাবা। হাঁটতে হাঁটতে বাবা আবার বলে উঠলেন, ওই দূরে একটা মৃদু আলো দেখতে পাচ্ছিস? ওটাই আমার বাড়ি, আমরা ওখানেই যাব। ওই বাড়ির পেছনে আছে একটা মস্ত বট গাছ, ওটাই আমার সাধন ক্ষেত্র। তখন সকালবেলা চারদিকের পরিবেশটা একেবারে নির্মল, একেবারে নির্জন। বাবার বাড়িতে পৌঁছে গেলাম। বাবার কথা মতো সব কাজ করে দিতে লাগলাম। এইভাবে 7টা দিন কেটে গেল। আমার মনে আছে একদিন সকালে অঘরী বাবা ডাবায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ আমার উদ্দেশ্যে বললেন, শোন তারানাথ, তোকে একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন। কখনো আমাকে না জানিয়ে একা একা ওই বটগাছ তলায় যাবি না। এই কথা শুনে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। বাবাকে জিজ্ঞেস করলাম,
কেন বাবা? পরে সব জানতে পারবি। এখন আমি বারণ করছি, যাবি না। আচ্ছা, তুই ঘরে সব কাজ সেরে নে, আমি একটু ঘুরে আসি, কাজ আছে। এই কথা বলে বাবা তো বেরিয়ে গেলেন, কিন্তু আমার মনে একটা ভীষণ রকম আগ্রহ জেগে উঠল ওই বটগাছ তলার প্রতি। দুপুরে রান্নার কাজ সেরে সব কাজ শেষ করে দেখলাম বাবার আসতে তখনও অনেক দেরি হচ্ছে। আমি চুপি চুপি বাড়ির পেছনে গেলাম। বটগাছের সামনে এসে আমি চমকে উঠলাম। বটগাছের নিচে ইটের বাঁধানো বেদির ভগ্নপ্রায় অবস্থা, তার উপরে রাখা দুটো নরমুণ্ডু, সেগুলি বেশ অনেক দিনের পুরনো বলেই মনে হলো। তাতে সিঁদুর মাখানো টকটকে লাল। আচমকা এইসব দেখে আমার ভয় করতে লাগলো। আমি কি হলো, হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান যখন ফিরল, দেখলাম আমি বাড়ির দাওয়ায় শুয়ে আছি। অঘরী বাবা প্রচন্ড রেগে আছেন আমার উপর। তিনি বড় বড় চোখ করে আমাকে ধমকে সুরে বললেন, আমি জানতাম এমন কিছু ঘটবে। তোকে আমি বারণ করেছিলাম বটগাছ তলায় যেতে। আমি জিজ্ঞেস করেছিলাম, ওগুলো কিসের মাথা বাবা? কিসের আবার? মানুষের মাথা। ওগুলো ওখানে কেন? আর মানুষের মাথা দিয়েই বা কি হবে? ওগুলোই দিয়ে আমার সাধনা রে। ভূত পেত আমি বশ করেছি, আর এখন আমার লক্ষ্য পিশাচকে বশ করা। ওই জন্যই ওই মাথাগুলো আমি জোগাড় করেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তা কতদিন লাগবে আপনার এই সাধনা শেষ করতে? ওভাবে কি বলা যায় রে পাগল? এইসব কাজ একদিনে হয় না। দীর্ঘ 15 বছর ধরে খুঁজে খুঁজে তারপরে এই দুটো মাথা পেয়েছি। এখনো একটা মাথার প্রয়োজন। কতদিন ধরে খুঁজছি, সেটা মনে হয় আর এই জন্মে পাওয়া হলো না। বাবাকে একটু দুঃখিত মনে হলো। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, কেন বাবা আপনি এসব কথা বলছেন? কেন পাওয়া যাবে না? কেন বলছি জানিস? 7-7টা বছর ধরে খুঁজে চলেছি দ্বিতীয় মাথাটা, এখনো পাইনি। এত বছর একটা মাথার সন্ধানে? হ্যাঁ রে, সে কি যে সে মাথা? সেটা হতে হবে একটা প্রকৃত ব্রাহ্মণের মাথা, যার মৃত্যু হয়েছে অপঘাতে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, অপঘাতে? হ্যাঁ, মানে ন্যায় গলায় দড়ি দিয়ে, না হলে বিষ খেয়ে, কিন্তু দেহটা থাকতে হবে অক্ষত। হ্যাঁ, আর একটা বিষয়, দেহটা কিন্তু হিন্দু মতে পুড়িয়ে ফেললে হবে না, মাটি চাপা দিতে হবে। তবেই সেই দেহের মাথা আমার সাধনার কাজে লাগবে। বহুজনকে বলে রেখেছি রে, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর পেলাম না। আমি উৎসাহ চাপতে না পেরে বলেই ফেললাম, বাবা আমাকে তোমার তন্ত্র সাধনার মন্ত্রতন্ত্র শিখিয়ে দাও না একটু। বাবা আমার কথায় হেসে ফেলে বললেন, তুই তন্ত্র সাধনা শিখতে চাস, কিন্তু সেসব তো সকলের জন্য নয়। কিন্তু আমি একদম নাছোড়। আমার এইরকম এক গুয়েমি দেখে বাবা শেষ পর্যন্ত বললেন, আচ্ছা ঠিক আছে,
শিখতে চাস তো আমার সঙ্গে থাক, দেখ কতদূর কি পারিস। এর দিন 7 পরের কথা বলছি। একদিন সকালে বাবা দাওয়ায় বসে চা খাচ্ছেন। সেদিন বাবার শরীরটা ভীষণ খারাপ করেছে। কদিন ধরে জলে ভিজে জ্বর মতো হয়েছে। হঠাৎ একটা লোক এলো বাবার সঙ্গে কথা বলতে। চোখের ইশারায় তিনি বাবাকে বোধহয় আমাকে সরিয়ে দেওয়ার কথা বললেন। বাবা আমাকে ঘরের ভেতর যেতে বললেন। আমার অন্তরালে তারা কথা বলতে লাগলেন। কি ব্যাপার রে চরণ? এরপর কিছুক্ষণ বাদে লোকটা চলে গেল। আমি ঘরের ভিতর থেকে বাইরে এলাম। বাইরে এসে দেখলাম বাবা বেশ চিন্তিত। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বলছি, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? তোকে বলেছিলাম না আমার আর একটা মাথার প্রয়োজন। মাথাটার সন্ধান পেয়েছি। আমি খুশি হয়ে জিজ্ঞেস করলাম, মাথার সন্ধান পেয়েছেন? কে 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 দিল? এই যে লোকটা চলে গেল, এর নাম চরণ। এ আমার বহু দিনের পরিচিত লোক। এই খবরটা দিয়ে গেল। কিন্তু আমার মনে হয় আমার এই ইচ্ছা আর পূরণ হওয়ার নয় রে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা? তুই তো জানিস আমার শরীরটা খুব খারাপ। এই শরীরে এইসব কাজ কি করতে পারবো? মনে হচ্ছে শরীর দেবে না রে। কিন্তু এ কথাও ঠিক, যদি এবার না হয় তাহলে এই জন্মে আর হবে না। আমি উৎসাহিত হয়ে বললাম, আমি আমি যাবো আপনার সঙ্গে। যাবি বলছিস ঠিক আছে, কিন্তু জোগাড় যন্ত্র তো করতে হবে। আমি তৎক্ষণাৎ উৎসাহিত হয়ে বললাম, বেশ তো, কি কি জোগাড় যন্ত্র করতে হবে আমাকে বলুন। তাহলে এক কাজ কর, একটু বাজারে যা, গিয়ে কিছুটা মাংস, একটু জবা ফুল, কাঁসার থালা আর একটা নতুন দা কিনে নিয়ে আয়। বাবার আদেশ মতো আমি বাজারের দিকে চলে গেলাম। তারপর যা যা বলেছিলেন সব মিলিয়ে নিয়ে এলাম। এরপর অপেক্ষা কখন রাত হয়। রাত যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, এই 12টা নাগাদ বাবা সেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলেন। বাবা আগে আগে চললেন। আমি সব জিনিসপত্র নিয়ে পিছে পিছে চললাম। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা শ্মশানের সেই জায়গায় গিয়ে পৌঁছলাম। পরিবেশটা তখন একদম থমথমে, নিশুতি। বাবা চুল্লির একটু দূরে গিয়ে কি একটা খুঁজতে লাগলেন। দেখলাম ওখানে মৃতদেহটা মাটি চাপা দেওয়া আছে। মৃতদেহ খুঁজে পাওয়ার পরই বাবা আমাকে আদেশ দিলেন মাটি সরিয়ে মৃতদেহটাকে বার করার জন্য। বাবার আদেশ পেয়ে আমি শুরু করলাম সেই রাত্রেই মৃতদেহ বের করার কাজ। কিছুক্ষণ কোদাল চালানোর পরেই মৃতদেহটা দেখা গেল। বাবা আর আমি এগিয়ে এলাম। মৃতদেহটাকে প্রাণপণে কবর থেকে বের করে আনলাম। বাবার হাতে ধরা লণ্ঠনের আবছা আলোয় মনে হলো লোকটা বোধহয় একটা মধ্যবয়স্ক ভদ্রলোক। বাবার মুখে জানতে পারলাম লোকটা প্রচণ্ড অশান্তির কারণে একদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বাবার আদেশ মতো মৃতদেহটাকে আমি আর বাবা মিলে চিতার উপর নিয়ে গিয়ে রাখলাম। তারপর বাবা সেই মৃতদেহ বুকের উপর গিয়ে বসলেন। বাবার
সে কি ভয়ঙ্কর দৃশ্য! বাবাকে যেন আমার চিনতে অসুবিধে হতে লাগলো। বাবা আমাকে ডেকে বললেন, তারানাথ, তুই আমার দিকে পিছন ঘুরে দাঁড়া। যাই হোক, পিছনে ঘুরে তাকাবি না। আমি বাবার কথা মতো পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়লাম। তবে আড়ে আড়ে দেখতে লাগলাম। বাবা মরাটার মাথায় হাত দেখে মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলেন। জবা ফুলটা সিঁদুর মাখিয়ে মন্ত্র উচ্চারণ করে মরাটার গায়ে ছুঁয়ে শেষ পর্যন্ত কপালে দিলেন। তারপর এক টুকরো মাংস হাতের মধ্যে নিয়ে মরাটার মুখের সামনে তুলে ধরলেন। আর আশ্চর্য ব্যাপার, মরাটা যেন চোখ খুলল। মাংসটার দিকে লোভে দৃষ্টিতে তাকিয়ে ধরল একভাবে। কি সে ভয়ঙ্কর দৃষ্টি! কি বিস্ফোরিত চোখ, লাল লাল, যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। সেই অন্ধকার শ্মশানে সেই দৃশ্য বলতে গেলে আজও আমার গায়ের রং খাড়া হয়ে ওঠে। আমি সে দৃশ্য আর চোখে দেখতেও ভয় পাচ্ছিলাম। এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। মরাটা যেন জীবন্ত মানুষের মতো উঠতে লাগলো। বাবা খপ করে তার চুলের মুঠিটা ধরলেন। মোটা উঠছে। বাবা দাদা নিয়ে এক কোপ মারতে যাবেন গলায়, এমন সময় করলো সেই ঘটনা। অবিশ্বাস্য ভাবে মরাটা লাফিয়ে উঠে বাবার গলাটা দু হাতে চেপে ধরেছে। বাবা তখনও ছটফট করছে। বাবা গোয়াতে আরম্ভ করেছে। মরাটা যেন বাবার উপর খবরদারি করছে। বাবাকে মাটিতে শুয়ে ফেলে বাবার বুকের উপরে উঠে বসে প্রাণপণে বাবার গলাটা চেপে ধরেছে। আমি আর থাকতে না পেরে বাবার দিকে ছুটে চলে গেছি। গিয়ে দেখছি বাবা মাটিতে পড়ে ছটফট করছে, নড়তে পারছে না। কি করবো ভেবে না পেয়ে পাশে পড়ে থাকা ডাটা নিয়ে যা হয় হবে ভেবে মাথার গলায় দিল এক কোপ। এরপর মরাটার হাত দুটো শিথিল হলো। বাবা আস্তে আস্তে উঠে বসলেন। বাবা তখন হাঁপাচ্ছেন। আমি বাবার দিকে হাত বাড়িয়ে দিলাম। বাবা আমার হাত ধরলেন। বাবাকে টেনে তুললাম। মরাটা পাশে লুটিয়ে পড়ল। আর তার পাশে সেই কাটা মুন্ডুটা চোখ বড় বড় করে পড়ে রইল। বাবা ধীরে ধীরে ধাতস্থ হলেন। তারপর আমার দিকে তাকিয়ে আদেশ দিলেন, তারানাথ, চল বাবা, মৃতদেহটাকে কোনো ক্রমে কবর দিয়ে বাড়ির পথ ধরি। বাবার আদেশ শুনে আমার ভয় করতে লাগলো। এই মুন্ডু কাটা দেহটাকে পুনরায় কবরস্থ করতে হবে ভেবে আমার গায়ের রোগগুলো খাড়া হয়ে উঠল। তবে বাবাকে তার কোনো কথা প্রকাশ করলাম না। দেহটাকে আবার টানতে টানতে নিয়ে গিয়ে কবরে দিয়ে
মাটি চাপা দিয়ে দিলাম। বাবা কাটা মন্দিরটা তুলে নিলেন। আমরা বাড়ির দিকে রওনা হলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা বাবার বাড়ির পিছনে সেই বট গাছটার কাছে এসে পৌঁছলাম। তখন প্রায় মধ্যরাত। ওখানে পৌঁছে বাবা কিছুটা আক্ষেপ করে বললেন, আমি বেশ বুঝতে পারছি এই জন্মে আমার আর পিছার সাধনা করা হলো না রে তারানাথ। তবে এও বুঝতে পারছি আমার হাতে বেশি সময় নেই। বাবা ধীরে ধীরে বট গাছ তলায় গিয়ে বসলেন। লণ্ঠনের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম বাবার কাঁধে, গলায়, হাতে রক্তের দাগ, মাথুরের দাগ স্পষ্ট। বাবা আমাকে বললেন, তারানাথ, এই সাধনা আজ তুই শেষ কর। আমি ভয়ে বিস্ময়ে অবাক। আমি বললাম, আমি আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমার দ্বারা কি করে সম্ভব? ভয় নেই, আমি তোকে সব বলে দিচ্ছি। আমি যেরকম বলবো তুই ঠিক সেরকম করবি। যা, আমার ঘরে গিয়ে দেখ একটা কালো ধুতি আছে, ওটা পরে প্রস্তুত হয়ে আয়। আমি বাবার আদেশের সঙ্গে সঙ্গে এক দৌড়ে ঘরে চলে গেলাম। অন্ধকার ঘর থেকে হাতড়ে কালো ধুতি বের করে পরে প্রস্তুত হয়ে এলাম। এই যে বাবা, আপনি যেরকম বললেন আমি কালো ধুতে পরে এসেছি। আমি মাথাটাকে সিঁদুর দিয়ে যা যা করার করে স্থাপন করছি। তুই আসনটা নিয়ে এসে মাথার সামনে বস। বাবার নির্দেশ মতো আমি আসন নিয়ে সে কাটা মন্দির সামনে বসে পড়লাম। বাবা তার গলা থেকে বেশ কয়েকটা রুদ্রাক্ষের মালা খুলে নিয়ে আমাকে দিয়ে বললেন, নে, এগুলো এখনই পরে নে। এবার দুটো হাত মুঠো করে পাশে রাখ, মরাটার দিকে এক দৃষ্টে তাকা। বাবার কথা মতো আমি মরাটার দিকে এক দৃষ্টে তাকালাম। চোখ ফেলতে আমার সারা গায়ে যেন বিদ্যুৎ কেটে গেল। যেন মরাটা আমার দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেলাম ইশারা করছে। বাবা বাবা মনে হয় কিছু বুঝতে পেরেছিলেন। তিনি বললেন, টাকা টাকা, পলক ফেলবি না, টাকা। আমি যেন তাকাতে পারছি না। আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে, কিন্তু বাবার আদেশ অমান্য করতে পারি না। বাবা তখনও বলে চলেছেন, টাকা 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 বলছি। আমি কিছুটা ঘোরের মধ্যে চলে গেছি। তখনও শুনতে পাচ্ছি বাবা মন্ত্র উচ্চারণ করেছিলেন এক নাগাড়ে। আমার শরীর তখন অবশ হয়ে আসছে। হঠাৎ বাবা বলে উঠলেন, আমি যে মন্ত্র উচ্চারণ করছি তুই আমার সঙ্গে বলতে থাক। আমি সেই অবশ শরীরে বাবার সঙ্গে সঙ্গে বাবার উচ্চারিত মন্ত্রগুলো বলতে লাগলাম। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম চারদিকের পরিবেশটা মুহূর্তে যেন ভারী হয়ে উঠল। চারিদিকের পরিবেশটা পৈশাচিক হয়ে উঠল। মন্ডুটা যেন প্রাণ পেল। নতুন মন্ডুটার পাশে আগে থেকে সংগৃহীত মুন্ডুগুলো আমার চারপাশে ঘুরে নাচতে লাগলো। আর আর এক ভয়ঙ্কর পৈশাচিক হাসিতে হা হা করে হাসতে লাগলো। সেই হাসির ধ্বনিতে চারদিক
করতে লাগলো। আমি আমি তারই মধ্যে বাবার আদেশ শুনতে পেলাম। তারানাথ, তারানাথ, তুই অবিচল থাক, কোনো দিকে তাকাবি না। আমি আমি এক মনে বাবার আদেশ মতো অবিচল থেকে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। সে এক ভয়ঙ্কর পরিবেশ, সে এক ভয়ঙ্কর পৈশাচিক অবস্থা। কিছুক্ষণ পর বাবা নিজেই বললেন, তারানাথ, সাধনা সম্পূর্ণ হয়েছে, এবার আসন ত্যাগ করো, আমার সঙ্গে এসো। আমি বাবার আদেশ মতো টলতে টলতে আসন থেকে উঠে পড়লাম। তারপর বাবার পিছু নিলাম। পরের দিন সকালে অগরি বাবার শরীর যেন আরো খারাপ হয়ে গেল। তিনি প্রতিদিনের মতো দাওয়াতে মাদুর পেতে শুয়ে আছেন। আমি তার পাশে গিয়ে বসে তার পা দুটো সেবা করছি। বাবা হঠাৎ আমাকে বলে উঠলেন, তারানাথ, পিশাচ কাল রাতে তোর আহ্বানে সাড়া দিয়েছে। তুই দেখেছিস তো তোকে ঘিরে তাদের নাচানাচি? আমার শরীর যেন তখনও অস্বাভাবিক। বাবার প্রশ্নের জবাবে আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। বাবা আরো বলে যেতে লাগলেন, কাল রাতে তুই যে ক্ষমতা লাভ করেছিস, কখনো তার অপব্যবহার করবি না। আর আমি থাকি বা না থাকি, প্রতি অমাবস্যায় শ্মশানে গিয়ে এই শক্তির জাগরণ করতে থাকবি। আমি বাবাকে প্রণাম করে সম্মতি জানালাম। বাবা মৃদু হাসির সঙ্গে আমাকে আশীর্বাদ করলেন। শুনলেন আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্ত, আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।